2400 साल पहले भारतवर्ष की इसी धरती में आचार्य चाणक्य जी ने एक बात घोषणा की। जो राष्ट्र शास्त्र पढ़ना भूल जाए उसका समाप्त होना तय है। ये बात क्यों की? क्योंकि अतीत को जाने बिना भविष्य नहीं हो सकता। जो देश अपना इतिहास भूल जाता है उसका भूगोल अपने आप समाप्त हो जाता है। हमने पिछले कई सदियों तक हमने हमारा इतिहास लावारिस की तरह छोड़ रखा था और इसी को फ़ायदा उठा के कुछ लालची इतिहासकार, कुछ लालची नेता ने और कुछ शैतानी ताकतों ने भारत का इतिहास का पलटने का पूरा कोशिश की। लेकिन बीच में 2014 में एक राजा आया और उस राजा ने उस पलटने का जो सिलसिला चल रहा था भारत का इतिहास वो रोक दिया और धीरे धीरे भारत का सही इतिहास भारत का सामने लाने का जो कोशिश कर रहा था और इसी में पूरा देश में भागदौड़ मच गया। नमस्कार, আমি প্রদীপ মাঝি। আমরা জানি বিগত 75 বছর ধরে ভারতবর্ষ জুড়ে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, সাধারণতন্ত্র দিবস বা গণতন্ত্র দিবস নামে এক উৎসবের মতো পালিত করা হয়। 26শে জানুয়ারিকে ভারতবর্ষের অলিতে গলিতে গ্রাম প্রত্যন্ত গ্রামের মধ্যে এই 26শে জানুয়ারিকে উৎসবের মতো পালন করা হয়। কিন্তু ভারতবর্ষের 75% মানুষ বা নাগরিক তারা জানে না এই সংবিধান বা গণতন্ত্র দিবসটা কী। অ্যাকচুয়াল গণতন্ত্র দিবসটা অনেকে ভারতবর্ষের স্বাধীনতা দিবস হিসাবেও পালন করে। যেখানে শিক্ষার আলো পৌঁছায়নি সেখানে তো অবশ্যই এটাকে এই ধরনের চিন্তাভাবনা নিয়ে উদযাপিত করা হয়। আজকে আমার দুটো পয়েন্টের উপরে এই আলোকপাত করার চেষ্টা করব পশ্চিমবাংলার সমস্ত মানুষের কাছে। এক হচ্ছে সংবিধান কী এবং কিভাবে তৈরি হয়। দুই হচ্ছে ভারতবর্ষের সংবিধানের সঙ্গে কিভাবে ষড়যন্ত্র করে আসল সংবিধানের যে সমস্ত ঘটনা বা যে চিত্র বা যে প্ররূপ দেওয়া আছে ভারতবর্ষের সামনে আজও পর্যন্ত আনা হয়নি। এই দুটি পয়েন্টের উপরে আজকে আপনাদের সামনে কিছু আলোকপাত করার চেষ্টা করব। প্রথমেই বলি, ভারতবর্ষের সংবিধান তৈরি কিভাবে হয়। 1947 সালে তথাকথিত আজাদির সময়, অফিসিয়ালি আজাদির সময় ভারতবর্ষ ছেড়ে যে ইংরেজরা চলে যাবে এই সিদ্ধান্ত যখন হয় এবং অরিজিনালি চলে যায়, ঠিক সেই সময় ভারতবর্ষ এত বৃহৎ বড় ভারতবর্ষ চলবে কিভাবে, এর চলার সিস্টেমই বা কী। সেই সময় ভারতবর্ষের তৎকালীন মহান নেতারা ভারতবর্ষকে চালানোর জন্য কিছু সিস্টেম তৈরি করে। অর্থাৎ ভারতবর্ষকে সুরক্ষা রাখতে গেলে কী কী ব্যবস্থা নেওয়া উচিত, কোনটা ঠিক কোনটা ভুল হলে কী করণীয়, এবং ভারতবর্ষের জনগণ সুস্থভাবে সামাজিকভাবে তারা ভারতবর্ষকে বাঁচিয়ে এবং নিজেদেরকে বাঁচিয়ে চলবে তার জন্য বেশ কিছু নিয়ম কানুন ব্যবস্থা তৈরি করা হয়। এই ব্যবস্থার নামই হচ্ছে সংবিধান এবং একটা কিতাবের মাধ্যমে বা একটা বইয়ের মাধ্যমে এই সংবিধানকে তৈরি করা হয় বা এই সিস্টেমটাকে তৈরি করা হয়, যেটাকে আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশন বলে জানি। এবার এই সংবিধান কিভাবে তৈরি হয়েছে, যেমন 27শে অক্টোবর 1947 সালের এই সংবিধান তৈরি করার প্রারূপ তারিখ তৈরি করা হয় এবং 26শে নভেম্বর 1949 সাল পর্যন্ত এই সংবিধান তৈরির কাজ বা রচনা করার কাজ কমপ্লিট করা হয়। এখন প্রশ্ন হলো, এই সংবিধান করলো কারা এবং কিভাবে করলো। এখান থেকেই আমার ভারতবর্ষের তৎকালীন মহান নেতাদের কাছে প্রশ্ন এবং যারা দীর্ঘ 70 বছর ধরে দেশটাকে পরিচালনা করে এসেছে তাদের কাছে আমার প্রশ্ন, যে সংবিধানকে বলা হচ্ছে ভারতবর্ষের সংবিধান, অথচ সংবিধান বানানোর জন্য কারা কারা ছিল একটু আপনাদের সামনে প্রথমে বলে নিই। প্রথমেই আমাদের ভারতবর্ষের উপরে চাপিয়ে দেয়া প্রথম প্রধানমন্ত্রী মিস্টার জওহরলাল নেহেরু সাহেব। উনি চেয়েছিলেন যে ব্রিটিশ আমাদের 200 বছর
শাসন করে গেছে, অত্যাচার করে গেছে, লুট করে গেছে, ধর্ম পরিবর্তন করার চেষ্টা করে গেছে, সেই ব্রিটিশদের এক বিদ্বান ব্যক্তি স্যার জেনিউ ইগোর ওনাকে দায়িত্ব দেয় ভারতবর্ষের সংবিধান তৈরি করার জন্য। বুঝুন, যারা শাসন করে গেল 200 বছর, আমাদের উপরে অত্যাচার করে গেল, সব কিছু শেষ করে দেওয়ার চেষ্টা করলো, সেই ব্যক্তিকে মিস্টার নেহেরু সাহেব দায়িত্ব দিল সংবিধান রচনা করার, ভারতবর্ষ কীভাবে চলবে। যখনই কথা গান্ধীজির কানে যায়, গান্ধীজি নেহেরুকে বারণ করে। এইবার নেহেরু সাহেব কি করলো দেখুন। উনি ভারতবর্ষের নেতাদের তৈরি করলো, দায়িত্ব নিতে বললো। কাদের না, উনি একটা 6 জনের কার্যকারিণী কমিটি তৈরি করলো। যে কমিটির মধ্যে কারা থাকবে তাদের নামগুলো একটু আপনাকে বলি। 1 নম্বর আশাফ আলী, 2 নম্বর কে এম মুন্সি, কে জি শাহ, কে শান্তারাম, হুমায়ুঁ কবির, ডি আর গার্গিল। এই 6 ব্যক্তি হলো ইংরেজদের চাটুকার, ইংরেজদের সঙ্গে ওঠা বসা করেছে, ইংরেজদের কথা মতো চলেছে এবং ইংরেজরা যা চায় সেই রাস্তায় হেঁটেছে। এই 6 জন কার্যকারিণী কমিটির মধ্যে দায়িত্ব দেওয়া হলো, নেহেরু সাহেব দায়িত্ব দিলেন যে এরা সংবিধান তৈরি করবে বা সংবিধানের তৈরি করার দায়িত্ব নেবে। যে সেন্ট্রাল হল বা সংবিধান সভা কক্ষ, সেখানে সদস্য সংখ্যা ছিল 389 মেম্বার। এবং এই সংবিধান সভার অধ্যক্ষ কে হলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অধ্যক্ষ বানলেন। এবং যার দেখাশোনার মধ্যে এই সভাগৃহে ডিবেট হবে, চর্চা হবে, সংবিধান তৈরি করা হবে, তার দেখভাল করার দায়িত্ব ছিলেন বি এন রাও। এবং সর্বশেষ যে ড্রাফট কমিটি বানানো হয়, সেই ড্রাফট কমিটির সভাপতি হলেন ডক্টর ভীমরাও আম্বেদকর সাহেব। অথচ আমাদেরকে আজও 99% মানুষ মনে করে বা আমাদেরকে বলা হয়েছে বা বোঝানো হয়েছে যে ডক্টর ভীমরাও আম্বেদকর সাহেব ভারতবর্ষের সংবিধান রচনা করেন। আসলে উনি ছিলেন ড্রাফট কমিটির চেয়ারম্যান, যার দায়িত্ব ছিল সমস্ত ডিবেট হয়ে যাওয়ার পর, সিদ্ধান্ত হয়ে যাওয়ার পর ওনার কাছে সাইন করতে যাওয়া বা ফাইনাল সেভ দেওয়ার। এর মাঝখানে কি হয়েছে একটু খালি বলে দিই। 389 জন যখন সদস্য সভাগৃহে ছিল রচনা করার জন্য সংবিধান ভারতবর্ষের, তার মধ্যে এই ঘটনা কিন্তু ভারত বিভাজনের কয়েক মাস আগের। তার মধ্যে 77 জন ছিল, 389 জনের মধ্যে 77 জন ছিল মুসলিম লীগের সদস্য, অর্থাৎ এরা প্রত্যেকে মুসলিম লীগ। আর আপনারা জানেন এই মুসলিম লীগ পাকিস্তান বানানোর জন্য, ভারতবর্ষকে ভেঙে পাকিস্তান বানানোর জন্য নির্বাচনে যায়। এবং এরা এই 77 জন মুসলিম লীগ পাকিস্তানকে সাপোর্ট করে এবং পাকিস্তানে চলে যায়। সেই ব্যক্তিদের কয়েক মাস আগে ভারতবর্ষের সংবিধান রচনা করার দায়িত্ব পায় 389 জনের মধ্যে 77 জন মুসলিম লীগ। এবং এই রচনা হতে হতে মাঝপথে ভারতবর্ষ বিভাজন হয়ে যায় এবং এই 77 জন মুসলিম লীগের সদস্য তারা পাকিস্তান চলে যায়। তার আগে যা মন্ত্রণা যন্ত্রণা দিয়ে দেওয়ার সংবিধানে দেওয়া হয়ে গেছে অলরেডি। এইবার বাকি 277 জন সামথিং, কয়েকজন কম বেশি, এই 277 জনের মধ্যে 90% ব্যক্তি হলো মিস্টার জওহরলাল নেহেরুর চাটুকার, বা বলা ভালো ইংরেজ পরস্ত বা ইংরেজদের চাটুকার। এরা সংবিধান তৈরি করেছে। তো দীর্ঘ 27 অক্টোবর প্রায় 2 বছর ধরে চলায় সংবিধান রচনা করার পর, সমস্ত ডিবেট হয়ে যাওয়ার পর, সমস্ত কিছু সিদ্ধান্ত হয়ে যাওয়ার পর ড্রাফট কমিটির চেয়ারম্যান ডক্টর ভীমরাও আম্বেদকরের কাছে নিয়ে যায় এবং ওনাকে বলে আপনি এর ফাইনাল সেভ দিন বা ফাইনাল করে দিন। এই ঘটনা ডক্টর আম্বেদকর কতটা দুঃখ পেয়েছে তারও একটা উদাহরণ আপনাদের দিই। আমরা জানি
ডক্টর আম্বেদকর আইনমন্ত্রী ছিলেন তৎকালীন অন্তর্বর্তী সরকারের মধ্যে এবং রাজ্যসভার সদস্য হওয়ার জন্য উনি ওই সময় রাজ্যসভায় দাঁড়িয়ে বলেছেন যে আমি যে সংবিধান চেয়েছিলাম এটা সেই সংবিধান তৈরি হয়নি, অর্থাৎ এটা ভারতবর্ষের মানুষের জন্য সংবিধান তৈরি হয়নি। আমার যদি ক্ষমতা থাকতো বা আমার যদি পাওয়ার তৈরি হতো বা আমার যদি পাওয়ার থাকতো তাহলে আমি এই ভারতবর্ষের সংবিধানকে জ্বালিয়ে দিতাম। মানে বুঝুন, ডক্টর আম্বেদকরের নাম ভাঙিয়ে বিগত ৭৫ বছর ধরে আমাদেরকে বুঝিয়ে আসছে যে ডক্টর আম্বেদকর সংবিধান তৈরি করেছে। তো যাই হোক, সংবিধান যে ডক্টর আম্বেদকর তৈরি করেনি এগুলো তার কয়েকটা উদাহরণ। এবার বলি সংবিধান কিভাবে তৈরি হলো এবং কি কি ঘটনাকে সামনে রেখে তৈরি হলো। আমরা প্রত্যেকেই জানি ব্রিটিশ চলে যাওয়ার পর এবং তার কিছু আগে, কয়েক মাস আগে, ইংরেজদের ভারতবর্ষে যে সংবিধান তৈরি করা ছিল তার কয়েকটা ঘটনা বলি। সংবিধান তৈরি হয় হুবাহু 80% ব্রিটিশদের তৈরি করা সংবিধানকে ফটোকপি করে নেওয়া হয় ভারতবর্ষের সংবিধানকে। আমাদেরকে বলা হয়েছে যে ভারতবর্ষের সংবিধান নাকি বিশ্বের সুন্দর সুন্দর শক্তিশালী দেশের সুন্দর নিয়মকানুন তৈরি আছে, সেই সমস্ত দেশ থেকে তার কানুন ব্যবস্থা বা সিস্টেমটাকে তুলে আমাদের ভারতবর্ষে আনা হয়। তার সম্বন্ধে আপনাদের একটু জানিয়ে দিই। ভারতবর্ষের পার্লামেন্টারি যে সিস্টেম আছে সেটা নেওয়া হয় ব্রিটেনের পার্লামেন্টারি সিস্টেম, অর্থাৎ তখন গ্রেট ব্রিটেনের হাউস অফ কমনের হাউস অফ যে পার্লামেন্ট ওদেরও তার নাম হচ্ছে হাউস অফ কমন। সেই পার্লামেন্টারি সিস্টেমটাকে হুবাহু ভারতবর্ষের পার্লামেন্টারি সিস্টেমে স্থানান্তরিত করা হয়। ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকার নেওয়া হয় আমেরিকার থেকে, অর্থাৎ যে আমেরিকাকে 200-300 বছর ধরে ব্রিটিশরা উপনিবেশ বানিয়ে রেখেছিল, যেখানে আমেরিকার শাসন ব্যবস্থা, আইন ব্যবস্থা ব্রিটিশরা তৈরি করেছিল, সেই ব্রিটিশদেরই আইন ব্যবস্থা থেকে তৈরি আমেরিকা থেকে নেওয়া হয়েছে ভারতের ফান্ডামেন্টাল রাইট। এছাড়া ভারতবর্ষে পৃথিবীর কানাডা, অস্ট্রেলিয়া, জার্মান এই ধরনের সমস্ত দেশ থেকে তাদের বেস্ট কানুন ব্যবস্থাকে ভারতবর্ষের সংবিধানে তুলে আনা হয়েছে, যেখানে কিনা এই ইংরেজরা দীর্ঘদিন ধরে শত শত বছর ধরে শাসন করে গেছে এবং যেখানে ইংরেজরা শাসন করেছে তাদের সুরক্ষা, তাদের অনুগত এবং তাদের সুবিধার্থে যে সমস্ত ব্যবস্থা তৈরি হয়েছে সমস্ত কিছুই ব্রিটিশদের সুবিধার জন্য করা হয়েছে। তো এই সমস্ত দেশ থেকে ভারতবর্ষের সংবিধানে হুবাহু তুলে আনা হয়েছে, অথচ আমাদের বলা হয় ভারতবর্ষে সংবিধানে পৃথিবীর সুন্দর সুন্দর ব্যবস্থাকে আনা হয়েছে। এছাড়া 1935 সালের 1935 ব্রিটিশ পার্লামেন্টে একটা কানুন পাস হয়, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। এই কানুন ব্যবস্থা এই কারণে পাস করা হয় যে আগামী 1000 বছর ভারতবর্ষকে কিভাবে গোলাম রাখা হবে, তার স্ট্রাকচার, তার খাঁকা কী ধরনের হওয়া উচিত, তার কানুন ব্যবস্থা কী ধরনের হওয়া উচিত, সেই সমস্ত ব্যবস্থাকে এই অ্যাক্টের মধ্যে পাস করা হয়। এছাড়া 6 জুলাই 1947 ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট, এই দুটো অ্যাক্ট ব্রিটিশ পার্লামেন্টে পাস হয় এবং এই দুটো অ্যাক্টকে আধার করে ভারতবর্ষের সংবিধান তৈরি করা হয়। যেখানে ভারতবর্ষের সংবিধানে কোনো বিধি শক্তি নেই বা মৌলিক বা মূল কোনো ফোর্স নেই, লিগ্যাল ফোর্স নেই, যেখানে ভারতবর্ষের মানুষের জন্য এই ব্যবস্থা তৈরি করা হয়েছে। এবারে সংবিধান সভার যে তৈরি করা হয়েছিল সেই সংবিধানের কিছু ষড়যন্ত্র এবং সংবিধানকে কিভাবে অর্ধেক পাবলিককে দেখিয়ে এবং আসল যে সংবিধান ভারতবর্ষের, যেটা ন্যাশনাল আর্কাইভের মধ্যে রাখা আছে, সেই সংবিধানের কিছু ঘটনা বা তথ্য আপনাদেরকে তুলে ধরব। সেটা হলো যে ভারতবর্ষের সংবিধান রচনার পর একটা পরিকল্পনা করা হয়, যেখানে বলা হয় যে ভারতবর্ষের যে এটা সংবিধান, খারাপ হোক ভালো হোক যাই হোক, যেটাকে
তৎকালীন সময় নেতারা খুব ভালো বলে এবং ভারতবর্ষের মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এই সংবিধানকে ভারতবর্ষের মানুষ জানবে কিভাবে যে ভারতবর্ষের সংবিধান? তখন একটা পরিকল্পনা করা হয়, যেটা 22 মার্চ 1957 পার্লামেন্টে সর্বসম্মতভাবে পাস হয়। সেই পরিকল্পনার নাম হচ্ছে যে ক্যালেন্ডার একটা তৈরি করা হবে, যে ক্যালেন্ডারের মাধ্যমে ভারতবর্ষের পরিচিতি পাওয়া যাবে। তো এই ক্যালেন্ডারটা যখন রচনা করা হয় সংবিধান, তখন প্রথমকার দিকের সংবিধানের প্রথমের দিকের একেবারে প্রথম থেকে 7 পাতা 8 পাতা ব্ল্যাঙ্ক রাখা হয় বা ফাঁকা রাখা হয়, যেখানে এই পরিকল্পনাতে নেওয়া হয় যে ক্যালেন্ডার, অর্থাৎ কি পরিকল্পনা, ক্যালেন্ডারটা কি, যে 1947 সাল পর্যন্ত ভারতবর্ষের সনাতনী সংস্কৃতির যে সমস্ত মনীষী বা যে সমস্ত মহাপুরুষ আছে সনাতনী সংস্কৃতি মেনে, সেই সমস্ত চিত্র এই প্রথম 7 পাতায় মধ্যে ছাপা হবে। তাই তৎকালীন সময়ে পশ্চিমবাংলার শান্তিনিকেতনের সবথেকে ভালো এবং সুন্দর যে আর্টিস্ট ছিলেন, যার নাম নন্দলাল বোস, ওনাকে দায়িত্ব দেওয়া হয় যে ভারতবর্ষের সনাতনী সংস্কৃতি মেনে 1947 সাল পর্যন্ত যে সমস্ত মনীষী বা মহাপুরুষ আছে এবং সনাতনী সংস্কৃতির যে আমাদের ভারতবর্ষকে ঘিরে তৈরি আছে, সেই সমস্ত সনাতনী সংস্কৃতির চিত্র বানাতে হবে। তো উনি ওনার 5 জন সহকর্মীকে নিয়ে নন্দলাল বোস সাহেব 40টা চিত্র তৈরি করে এবং ওই 40টা চিত্র সংবিধান রচনা করার যে কমিটি, সেই কমিটির কাছে পাঠিয়ে দেওয়া হয় এবং সেখানে 40টার মধ্যে 22টা চিত্র ফাইনাল করা হয়। সেই 22টা চিত্র ভারতবর্ষের সংবিধানের প্রথম 7 পাতার মধ্যে ছাপা হয়। প্রথমেই ছাপা হয় সংবিধান সভার সময় যে রচনা করা হয় সংবিধান, তো সেখানে প্রথম পাতায় আছে, একদম প্রথম পাতায় অখণ্ড ভারতবর্ষের নকশা এবং সেই নকশার মাঝখানে গজরাজের ছবি, অর্থাৎ হাতির ছবি, যেটা সনাতন সংস্কৃতি, সনাতন ধর্মের প্রতীক। এবং ওর পর থেকে 1 থেকে 5 বা 7 পর্যন্ত বাকি 22 চিত্র ধীরে ধীরে ছাপা হয়, যেখানে 5 পাতায় পেজ নাম্বার 5 সংবিধানের যেখানে লেখা আছে ফান্ডামেন্টাল রাইট, ঠিক তার নিচে লেখা আছে ভগবান রাম, মাতা সীতা এবং লক্ষ্মণজি এবং হনুমানজি। এই চিত্রটা ফান্ডামেন্টাল রাইটের নিচে ঠিক নিচে 5 নম্বর পাতায় ছাপা আছে। এছাড়া 2 নম্বর পাতায় ভগবান কৃষ্ণ, ভগবান শিব, নন্দী মহারাজ, গুরুকুলের ছবি, যেখানে গৌতম বুদ্ধ এবং ভগবান মহাবীর তার শিষ্যদের শিক্ষাদান করছে। এছাড়াও মহারানা প্রতাপ, শিবাজী মহারাজের ছবি এই 7 পাতার মধ্যে 22 চিত্রের মধ্যে ছাপা হয়েছে। যাই হোক, আমি চেষ্টা করলাম যে ভারতবর্ষের সংবিধান কিভাবে তৈরি হয়েছে, কারা করেছে এবং কোন কোন জিনিসের উপরে আধার করে সংবিধান তৈরি হয়েছে। 2, ভারতবর্ষের মূল যে সংবিধান, যেটা ইন্ডিয়ান ন্যাশনাল আর্কাইভের মধ্যে রাখা আছে, সেইটা ছাড়া যত কপি হয়েছে সমস্ত সংবিধানের প্রথম 5 পাতা 7 পাতা, যেখানে ভারতবর্ষের সনাতনী সংস্কৃতি এবং সনাতনী মহাপুরুষদের ছবি ছিল, সেই ছবিগুলো কারা, কিভাবে এবং কার নির্দেশে গায়েব করেছে বিগত 70 বছর ধরে এই ব্যবস্থা চলে আসছে, সেটা আপনাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলাম। আর সর্বশেষ বলবো, ভারতবর্ষের সুপ্রিম কোর্ট সেই সময় ভারতবর্ষের সংবিধান যে ভারতবর্ষের মানুষকে দিয়ে নয়, সেই সময় এক টিপ্পনী করে, যেটা বলেন তৎকালীন ভারতবর্ষের সুপ্রিম কোর্টের জাজ, যে দিস কনস্টিটিউশন নট স্টেবলিশড বাই দি ইন্ডিয়ান পিপল, অর্থাৎ ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের নাগরিকদের দিয়ে তৈরি হয়নি। এবং এই কথা সংবিধানের 3 নম্বর অনুসূচিতে লেখা আছে
যেখানে বলা আছে দিস কনস্টিটিউশন ইজ স্ট্যাবলিশ অ্যাজ বাই ল, দেন হাউ ক্যান সে দিস কনস্টিটিউশন ইজ মেড বাই ইন্ডিয়ান পিপল। সুতরাং যেখানে বলাই আছে সুপ্রিম কোর্টের 3 নম্বর অনুসূচিতে যে ভারতবর্ষের সংবিধান কানুন ব্যবস্থাকে মেনে, অর্থাৎ ব্রিটিশদের যে কানুন, সেই কানুনকে অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান অ্যাক্ট অর ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট, এই দুটো অ্যাক্টকে ফলো করে ভারতবর্ষের সংবিধান বানানো হয়েছে। কথা ভারতবর্ষের সংবিধানের 3 নম্বর অনুসূচিতে লেখাই আছে। কিন্তু আজ পর্যন্ত কোনো মেম্বার অফ পার্লামেন্ট বা এমএলএ বা কোনো রাজনৈতিক কোনো ব্যক্তি ভারতবর্ষের জনগণকে আজও পর্যন্ত বলায়নি। তাই আজকে এই গণতন্ত্র দিবস উপলক্ষে সংবিধানের কয়েকটা কথা আপনাদের সামনে তুলে ধরলাম। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।